সপ্তম শ্রেণী ভূগোল পাঠ্য বই থেকে পঞ্চম অধ্যায় নদী চ্যাপ্টারটির আমরা আজকে পার্ট 1 ভিডিও করব, যেখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো একের প্রশ্নে কি আছে, নদী কাকে বলে? উত্তর, নদী হলো স্বাভাবিক প্রবাহমান জলধারা যা অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে বয়ে চলে, তাকে নদী বলা হয়। এর পরের কোশ্চেন 2, কিভাবে নদীর সৃষ্টি হয়? উত্তর, পার্বত্য অঞ্চলে বিভিন্ন দিক থেকে প্রবাহিত ছোট ছোট জলধারাগুলো যখন পরস্পর মিলিত হয়ে ভূমির ঢাল অনুসারে উঁচু থেকে নিচু স্থানের দিকে বয়ে চলে, তখন নদীর সৃষ্টি হয়। তো তোমরা যদি আজকের এই ভিডিওটি প্রথম দেখে থাকো, তাহলে আগের যে কোনো ভিডিও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবে। এরপরের কোশ্চেন 3, নদীর উৎস কাকে বলে? উত্তর, নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর উৎস বলে। এরপরের কোশ্চেন 4, গঙ্গা নদীর উৎস কোথায়? উত্তর, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। কোশ্চেন নাম্বার 5, নদীর মোহনা কাকে বলে? উত্তর, নদী যেখানে গিয়ে শেষ হয়, অর্থাৎ নদী কোনো সাগর, উপসাগর, হ্রদ, জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে মেশে, সেই জায়গাকে নদীর মোহনা বলে। এরপরের কোশ্চেন 7, গঙ্গা নদীর মোহনা কোথায়? উত্তর, বঙ্গোপসাগর। এরপরের কোশ্চেন 8, নদীর ধারণ অববাহিকা কাকে বলে? উত্তর, পর্বতের বরফ গলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার মাধ্যমে বয়ে বড় নদী তৈরি করে। এই জলধারা সহ মূল নদীটি যে অঞ্চলের জল দ্বারা সৃষ্টি, সেই অঞ্চলটি হলো ওই নদীটির ধারণ অববাহিকা। এর পরের কোশ্চেন 9, জলবিভাজিকা কাকে বলে? উত্তর, পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাই তাকে জলবিভাজিকা বলে। কোশ্চেন নাম্বার 10, উপনদী কাকে বলে? উত্তর, উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে এসে মিশে, তখন তাকে ওই নদীটির উপনদী বলে। যেমন যমুনা, গোমতী, ঘরঘরা, কোশি, গণ্ডক প্রভৃতি নদীগুলো গঙ্গার উপনদী। এর পরের কোশ্চেন 11, শাখা নদী কাকে বলে? উত্তর, মূল নদী থেকে যে সমস্ত নদীর শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মিশে, তাকে শাখা নদী বলে। যেমন ভাগীরথী, হুগলি হলো গঙ্গার প্রধান শাখা নদী। এর পরের কোশ্চেন 12, নদীর উপত্যকা কাকে বলে? উত্তর, উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয়, তাকে নদীর উপত্যকা বলে। কোশ্চেন নাম্বার 13, নদী অববাহিকা কাকে বলে? উত্তর, নদী তার উপনদী ও শাখা নদীসহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই বিস্তীর্ণ ভূমিভাগকে নদী অববাহিকা বলে। যেমন আমাজন নদীর অববাহিকা। কোশ্চেন নাম্বার 14, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? উত্তর, আমাজন নদীর অববাহিকা। কোশ্চেন নাম্বার 15, দোআব কাকে বলে? উত্তর, একই নদী অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটো নদীর মধ্যবর্তী স্থানকে দোআব বলে। দো শব্দের অর্থ দুই, আব শব্দের অর্থ হলো জল বা নদী। এর পরের কোশ্চেন 16, অন্তর্বাহিনী নদী কাকে বলে? উত্তর, যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যে কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে, তাকে অন্তর্বাহিনী নদী বলে। উদাহরণ হলো ভারতের লুনি আর রাশিয়ার আমু দরিয়া অন্তর্বাহী নদী। কোশ্চেন নাম্বার 17, আন্তর্জাতিক নদী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাকে আন্তর্জাতিক নদী বলে। উদাহরণ সিন্ধু, ব্রহ্মপুত্র, ইউরোপের রাইন, দানিউব আন্তর্জাতিক নদী। এর পরের কোশ্চেন 18, নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যেসব নদীতে সারা বছর জল থাকে, তাকে নিত্যবহ নদী বলে। এই নদীগুলোর জলের উৎস সাধারণত পার্বত্য অঞ্চলের বরফ গলা জল। উদাহরণ গঙ্গা নদী। এর পরের কোশ্চেন 19, অনিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে নদীতে বর্ষাকাল ছাড়া সারা বছর জল থাকে না বললেই চলে, তাদের অনিত্যবহ নদী বলে। উদাহরণ বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী। কোশ্চেন নাম্বার 20, নদীর কাজকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তর, নদীর কাজকে 3 ভাগে ভাগ করা যায়, যথা ক্ষয় কাজ, বহন কাজ ও সঞ্চয় কাজ। ক্ষয় কাজ পয়েন্ট করে লিখব, নদী মূলত বয়ে যাওয়া জলধারা। নদী ও তার জলস্রোতের ধাক্কায় মাটি, বালি, ছোট বড় নুড়ি, এমনকি বড় বড় পাথর সবই চূর্ণ করে এগিয়ে চলে, এটাই নদীর ক্ষয় কাজ। এরপরে পয়েন্ট করব বহন কাজ। নুড়ি, কাকড়, বালি, পলি সবই নদীর স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচু অঞ্চলের দিকে বয়ে চলে, এটাই নদীর বহন কাজ। এরপরে পয়েন্ট করব সঞ্চয় কাজ। কোথাও নদীর স্রোত কমে গেলে স্রোতের সঙ্গে বয়ে আসা নুড়ি, কাকড়, বালি, পলি নদীর পাশে বা নদীর মধ্যে জমা হতে থাকে, এটাই নদীর সঞ্চয় কাজ। কোশ্চেন নাম্বার 21, নদীর প্রবাহকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তর, নদীর প্রবাহকে 3টি ভাগে ভাগ করা যায়, যথা উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ ও নিম্ন প্রবাহ। এরপরের কোশ্চেন 22, নদীর উচ্চ প্রবাহ কাকে বলে? উচ্চ প্রবাহের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর,
উৎস থেকে সমতল ভূমিতে নামার আগে পর্যন্ত অংশকে নদীর উচ্চ প্রবাহ বলে। এর বৈশিষ্ট্যগুলি হলো: ১. উচ্চ প্রবাহের নদীর গতিশক্তি খুব বেশি থাকে। ২. এই প্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয়। ৩. উচ্চ প্রবাহে নদীর উপনদীর সংখ্যা কম থাকে। ৪. এই প্রবাহে গিরিখাত, জলপ্রপাত প্রভৃতি সৃষ্টি হয়। ৫. উচ্চ প্রবাহে নদীর উপত্যকা গভীর হয়। কোশ্চেন নাম্বার ২৩, নদীর মধ্যপ্রবাহ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর: পার্বত্য অঞ্চলের পর মালভূমি ও সমভূমি অঞ্চলে নদীর মধ্যপ্রবাহ। এর বৈশিষ্ট্যগুলি হলো: ১. মধ্যপ্রবাহের ভূমির ঢাল কম থাকায় নদীর গতি এবং শক্তি দুটোই কমে যায়। ২. মধ্যপ্রবাহের নদীর প্রধানত বহন এবং সঞ্চয় কাজ করে। ৩. এই প্রবাহে উপত্যকার গভীরতা কমে যায়। ৪. মধ্যপ্রবাহের নদী উপত্যকার চওড়া হতে থাকে। ৫. মধ্যপ্রবাহের নদীতে চড়া পড়ে কখনো নদীদ্বীপ তৈরি হয়। কোশ্চেন নাম্বার ২৪, গঙ্গা নদীর প্রবাহ কোথা থেকে কোথায়? উত্তর: হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মিঠিপুর পর্যন্ত। কোশ্চেন নাম্বার ২৫, নদীর নিম্ন প্রবাহ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর: উচ্চ এবং মধ্যপ্রবাহের পর যে মৃদু ভূমিঢালের ওপর দিয়ে একে থেকে মোহনা পর্যন্ত প্রবাহিত হয় তাকে নদীর নিম্ন প্রবাহ বলে। এর বৈশিষ্ট্যগুলি হলো: ১. নিম্ন প্রবাহের নদীর গতি এবং শক্তি অত্যন্ত কমে যায়। ২. নিম্ন প্রবাহের নদীর মূলত সঞ্চয় কাজ করে। ৩. এই প্রবাহের কিছু শাখা নদীর সৃষ্টি হয়। ৪. এই প্রবাহের নদীর দুই ধারে প্লাবনভূমির সৃষ্টি হয়। এর পরের কোশ্চেন ২৬, গঙ্গা নদীর নিম্ন প্রবাহ কোথা থেকে কোথায়? উত্তর: মুর্শিদাবাদের মিঠিপুরের পর থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত। কোশ্চেন নাম্বার ২৭, গিরিখাত কাকে বলে? উত্তর: উচ্চ প্রবাহের নদীর উপনদীর সংখ্যা কম থাকে, ফলে নদী উপত্যকা খুব চওড়া ও হয় না। এই সরু এবং গভীর নদী উপত্যকা ইংরেজি আই বা ভি অক্ষরের মতো দেখতে হয়। একে গিরিখাত বলে, যেমন পেরুর এল ক্যানন, দ্য কলকা। কোশ্চেন নাম্বার ২৮, ক্যানিয়ন কাকে বলে? উত্তর: বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলের সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। এর পরের কোশ্চেন ২৯, জলপ্রপাত কাকে বলে? উত্তর: নদীর গতিপথে শক্ত আর নরম পাথর আনুভূমিকভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত এবং নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয় আর নদী শক্ত পাথরের ওপর থেকে নিচে ছাপিয়ে পড়ে। একে জলপ্রপাত বলে। কোশ্চেন নাম্বার ৩০, মিয়ান্ডার কাকে বলে? উত্তর: মধ্যপ্রবাহে ভূমির ঢাল কমে যাওয়া এবং জলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে নদী খুবই আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। একে মিয়ান্ডার বলে। কোশ্চেন নাম্বার ৩১, অর্শক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে? উত্তর: মধ্যপ্রবাহের নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদী বাঁকের একটি অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অর্শক্ষুরাকৃতি হ্রদ বলে। এর পরের কোশ্চেন ৩২, প্লাবনভূমি কাকে বলে? উত্তর: নিম্ন প্রবাহের নদীর মধ্যে পলি, বালি, কাঁকর জমে নদী অগভীর হয়ে যায়, ফলে বর্ষার অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। নদীর দুধারে বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে উর্বর প্লাবনভূমি সৃষ্টি করে। এর পরের কোশ্চেন ৩৩, বদ্বীপ কাকে বলে? উত্তর: নদীর মোহনার কাছে নদী বহন করে আনা পলি, বালি, কাঁকর জমা হয়ে চড়া সৃষ্টি হলে নদীর স্রোত ভাগ হয়ে চড়ার দুদিক দিয়ে প্রবাহিত হতে থাকে, ফলে ত্রিভুজের মতো বা বাংলার মাত্রাহীন বা এর মতো যে দ্বীপের সৃষ্টি হয় তাকে বদ্বীপ বলে। কোশ্চেন নাম্বার ৩৪, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? উত্তর: নীলনদ, যার উচ্চতা ৬,৬৫০ কিলোমিটার। এর পরের কোশ্চেন ৩৫, সিন্ধু নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর: সিন্ধু সভ্যতা। ৩৬, নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর: মিশরীয় সভ্যতা। কোশ্চেন নাম্বার ৩৭, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর: সুমেরীয় সভ্যতা। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর একই ক্লাসে বন্ধুদের মাঝে শেয়ার করবে আর ভিডিওটি লাইক করতে ভুলবে না। যদি তোমরা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।